বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও, যারা ঈমানের পথ অবলম্বন করেছে, তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার ৩১ অক্টোবর, ১৬ কার্তিক এবং ফার্সি ৯ অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৬২০ কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট।
এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। পরমাণু কর্মসূচি ইস্যুতে আমেরিকা ও পাশ্চাত্যের 3 দেশের ইরান বিরোধী বিবৃতি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে একটি প্রতিক্রিয়াশীল মহল বিভিন্ন ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ এবং বিএনপির প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শীর্ষক একটি আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ। তেহরান বলছে প্রতিরক্ষা শক্তি নিয়ে কথা বলার অধিকার কারো নেই। গাজা সীমান্তে ইসরায়েলের উস্কানিমূলক মহড়া শুরু। নতুন 3 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্দিষ্ট আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠনের জন্য আদালতে রিট এখতিয়ার বহির্ভূত হওয়ায় খারিজ। এবং ভারতের ত্রিপুরায় বিজেপি ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে 1 ছটাক জমিও ছাড়া হবে না ঘোষণা করলেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রতিরক্ষা শক্তি নিয়ে কথা বলার অধিকার কারো নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পরমাণু আলোচক আলী বাকেরি কানি। ইরানের পাইলটবিহীন বিমান বা ড্রোন কর্মসূচির উপর আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর এই মন্তব্য করেন তিনি। রাশিয়ার নিউজ চ্যানেল রাশিয়া টুডের আরবি বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার উপর ভিত্তি করে এদেশের প্রতিরক্ষা শক্তি গড়ে উঠেছে। কাজেই এ বিষয়ে কথা বলা বা মন্তব্য করার অধিকার কোনো দেশের নেই। বিশ্বের প্রতিটি দেশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য বলে তিনি মন্তব্য করেন। বাকেরি কানি বলেন, প্রতিটি দেশের প্রতিরক্ষা শক্তি এই দেশের নিজস্ব ব্যাপার। নিজের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা করার অধিকার প্রতিটি দেশের রয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় শুক্রবার ইরানের ড্রোন কর্মসূচির সঙ্গে জড়িত 4 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ও কুদস ফোর্সের ড্রোন কর্মসূচি পরিচালনা করেন। এদিকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে সংলাপ শুরুর ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে এমন ধরনের যে কোনো পদক্ষেপ নেওয়া থেকে সংশ্লিষ্ট দেশগুলোকে বিরত থাকা উচিত। ইরানের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর মার্কিন অর্থ মন্ত্রণালয় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে মিখাইল উলিয়ানভ এসব কথা বলেছেন। এতে তিনি বলেছেন, ভিয়েনা সংলাপের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি দেশকে এমন যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত যা পরমাণু সমঝোতার আলোচনা শুরু ও সফলভাবে শেষ করার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করে। ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চলমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকা ও 3 ইউরোপীয় দেশের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন,
ইরান তার আচরণ পরিবর্তন করলে এই সমঝোতা আবার কার্যকর করা হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা শনিবার এক যৌথ বিবৃতি প্রকাশ করে এই মন্তব্য করেছেন। ফরাসি প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়। এতে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার প্রতি কোনো ইঙ্গিত করা হয়নি। বিবৃতিতে জো বাইডেন, বরিস জনসন, ইমানুয়েল ম্যাক্রন ও অ্যাঙ্গেলা মার্কেল দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচির বিস্তার আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক। ইরান ও ইউরোপীয় ইউনিয়ন ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ফিরতে সম্মত হওয়ার দুদিনের মাথায় এই বিবৃতি প্রকাশ করা হল। এতে ইরানের পরমাণু কর্মসূচির বিস্তারকে উস্কানিমূলক আখ্যায়িত করে দাবি করা হয়েছে, আমরা এই বিষয়ে নিশ্চিত হতে চাই যে ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাতে। গাজা সীমান্তে উস্কানিমূলক সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই মহড়া চলবে। আজ রোববার সকালে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ের অংশগ্রহণে যৌথ এই মহড়া শুরু হয়। এই মহড়ায় মূলত একই সঙ্গে কয়েকটি ফ্রন্টে যুদ্ধ করার সক্ষমতা খতিয়ে দেখার চেষ্টা করবে দখলদারেরা। এছাড়া নিখুঁত ক্ষেপণাস্ত্র মোকাবেলার কৌশল নিয়েও কাজ করবে তারা। হাইফা এলাকায় অবস্থিত বিপজ্জনক উপাদানের কারখানাগুলোকে সম্ভাব্য হামলা থেকে রক্ষার কৌশল খতিয়ে দেখা হবে বলেও একটি সূত্র জানিয়েছে। এই মহড়াকে নিয়মিত কর্মসূচি হিসেবে তুলে ধরে ইসরায়েল বলেছে, সেনাবাহিনীর প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এই মহড়া চলবে। তবে পর্যবেক্ষকরা গাজা সীমান্তে এ ধরনের মহড়াকে উস্কানিমূলক ও বিদ্বেষী তৎপরতা হিসেবে মনে করছেন। তাদের মতে এর মাধ্যমে গাজাবাসীর মনে ভয় ধরিয়ে দিতে চায় দখলদারেরা। তবে এমন অপকৌশলের কারণে প্রতিরোধ সংগ্রাম ক্ষতিগ্রস্ত হবে না। গত প্রায় এক দশকে গাজার মানুষের উপর কয়েকটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, কিন্তু সব যুদ্ধেই পুরোপুরি পরাজিত হয়েছে তারা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস গতকাল অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন 3টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক আগ্রাসনের মুখে হামাস দীর্ঘদিন ধরে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হল। ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, গতকাল সকালে হামাস এসব ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগরে নিক্ষেপ করে। এর মধ্য দিয়ে তারা নিজেদের যুদ্ধ প্রস্তুতি পরীক্ষা করেছে বলেও ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে। 2007 সাল থেকে গাজা উপত্যকা ইসরায়েলের কঠোর অবরোধের মধ্যে রয়েছে। এ কারণে সেখানকার জনগণের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজা উপত্যকায় নজিরবিহীন বেকারত্ব ও চরম দারিদ্র্য দেখা দিয়েছে। অবরোধ অটুট রাখতে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার উপকূলে নৌবাহিনীর ব্যাপক উপস্থিতি বজায় রেখেছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি ফিলিস্তিনের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমুদ্রে তারা মাছ ধরতে পারছেন না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে আগামী নির্বাচনকে সামনে রেখে সংবিধান অনুসারে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছে আদালত। হাইকোর্ট সংসদকে আইন প্রণয়ন করতে নির্দেশ দিতে পারেন না বলে জানানো হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। বাংলাদেশের আগামী নির্বাচনকে সামনে রেখে সংবিধানের বিধান অনুসারে সুনির্দিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে পরবর্তী নির্বাচন কমিশন বা ইসি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা একটি রিট আবেদন আজ খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সংবিধানের 118/1 অনুচ্ছেদ অনুসারে সুনির্দিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদনটি দায়ের করেছিলেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইয়ারুল ইসলাম। রিট আবেদনকারী আইনজীবী ইয়ারুল ইসলাম বলেন, হাইকোর্ট সংসদকে আইন প্রণয়ন করতে নির্দেশ দিতে পারে না এমন যুক্তি বিবেচনায় নিয়ে রিটটি খারিজ করে দিয়েছেন আদালত। কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের 14 ফেব্রুয়ারি শেষ হচ্ছে। সেই হিসাবে
আগামী বছরের 15 ফেব্রুয়ারি থেকে নতুন নির্বাচন কমিশনকে দায়িত্ব নিতে হবে। এই প্রেক্ষাপটে সুনির্দিষ্ট আইন প্রণয়নের মাধ্যমে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করা হয় এবং এই রিট আবেদনে পরবর্তী নির্বাচন কমিশন গঠন সম্পর্কিত সব ধরনের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল। রিট আবেদনকারী পক্ষ জানায়, নির্বাচন কমিশন আইন 2021 নামে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে আইনের একটি খসড়া প্রস্তাবও তৈরি করা হয়। তার আলোকে আইন প্রণয়ন করে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্য আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হয়। এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না দেখে রিটটি দায়ের করা হয়েছিল। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে লেফটেন্যান্ট ঋষি কুমার এবং সিপাহী মনজিৎ সিং নামে 2 সেনা নিহত হয়েছেন। এছাড়া একজন জুনিয়র কমিশনড অফিসার চিকিৎসাধীন আছেন। গতকাল সন্ধ্যায় ওই সেনা জওয়ানরা রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের কালাল এলাকায় শক্তিশালী ল্যান্ডমাইন বিস্ফোরণের কবলে পড়েন। পরবর্তীতে চিকিৎসা চলাকালীন 2 জওয়ান মারা যান। নিহত ঋষি কুমারের বাড়ি বিহারের বেগুসরাইতে, মনজিৎ সিং এর বাড়ি পাঞ্জাবের ভাতিন্ডাতে। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, জাতি এবং ভারতীয় সেনাবাহিনী চিরকাল তাদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য সাহসী হৃদয়ের কাছে ঋণী থাকবে। কর্মকর্তা সূত্রে প্রকাশ, সেনাবাহিনীর একটি দল কালালের নিয়ন্ত্রণ রেখার একটি অগ্রবর্তী এলাকায় রুটিন ডিউটিতে থাকার সময়ে একটি শক্তিশালী বিস্ফোরণ এলাকাটি কেঁপে ওঠে। কয়েক কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ত্রিপুরায় বিজেপি ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে 1 ছটাক জমিও ছাড়া হবে না। তিনি আজ ত্রিপুরায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে টার্গেট করে বলেছেন, ত্রিপুরায় বিজেপি ও বিপ্লব দেবকে 1 ছটাক জমিও ছাড়া হবে না। তিনি আজ রোববার ত্রিপুরায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক আজ বলেন, আমি আপনাদের বলছি, এখানে সিপিএম বিজেপি যা করেছে সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস হাঁটবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 2023 সালে 1 বছর আগে থেকে আমি ঘরবাড়ি নিয়ে এখানেই বসে থাকব। আপনার ক্ষমতা থাকলে আটকে দেখান। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আরো বলেন, বলছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে টার্গেট করে বলেন, ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে কোনোভাবে আটকানোর চেষ্টা হচ্ছে কেন? এত ভয় কিসের? আপনারা সর্বভারতীয় রাজনৈতিক দল, এত অর্থবল, দুয়ারে গুন্ডা, সাথে প্রশাসন, ইডি, সিবিআই, সিআরপিএফ এজেন্সি, ইনকাম ট্যাক্স, আর একদিকে জোড়া ফুলের একটা ঝান্ডা, আর মাথার উপরে হাওয়াই চপ্পল পরা এক মহিলা আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ত্রিপুরার বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে কটাক্ষ করে তাকে বিগ ফ্লপ দেব বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে।
আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা সহ অন্য দেশগুলো আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দিতে এবং বিদেশে আফগানিস্তানের আটক সম্পদ ছেড়ে দিতে ব্যর্থ হলে তা শুধু আফগানিস্তানের জন্য সমস্যা সৃষ্টি করবে না, বরং সারা বিশ্বের জন্যই সংকট ডেকে আনবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চলমান অচল অবস্থার জন্য দায়ী আমেরিকা ও 3 ইউরোপীয় দেশের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন, ইরান তার আচরণ পরিবর্তন করলে এই সমঝোতা আবার কার্যকর করা হতে পারে। ইরান বিরোধী এই বিবৃতির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চলমান অচল অবস্থার জন্য দায়ী আমেরিকা ও 3 ইউরোপীয় দেশের শীর্ষ নেতারা এক যৌথ বিবৃতিতে দাবি করেছেন, ইরান তার আচরণ পরিবর্তন করলে এই সমঝোতা আবার কার্যকর করা হতে পারে। বিবৃতিতে তারা আন্তরিকতার সাথে আলোচনায় বসার জন্য ইরানের প্রতি আহ্বান জানান, যাতে পরমাণু সমঝোতায় তেহরান ও ওয়াশিংটনের ফিরে আসার ক্ষেত্র তৈরি হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা শনিবার যৌথ বিবৃতি প্রকাশ করে এই মন্তব্য করেছেন। বিবৃতিতে নিজেদের প্রতিশ্রুতি পালনে অক্ষমতার বিষয়টি এড়িয়ে গিয়ে দাবি করা হয়েছে, আমরা এ নিশ্চয়তা পেতে চাই যে ইরান যাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে না পারে। ইরান ও ইউরোপীয় ইউনিয়ন যখন আগামী নভেম্বরে ভিয়েনায় 7ম দফা আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র ও ইউরোপের ওই 3টি দেশ ইরানের বিরুদ্ধে যৌথ বিবৃতি প্রকাশ করল। এ থেকে বোঝা যায়, ভিয়েনায় আলোচনা শুরুর আগে পাশ্চাত্য আসলে ইরানের বিরুদ্ধে সামরিক উদ্দেশ্যে পরমাণু তৎপরতার অভিযোগ এনে তেহরানের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে আসন্ন বৈঠকে ইরানের কাছ থেকে আরও ছাড় আদায় করা। অর্থাৎ একদিকে পরমাণু কার্যক্রমে আরোপিত সীমাবদ্ধতা ইরানকে মেনে চলতে হবে এবং অন্যদিকে আরও কিছু বিষয় যেমন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের তৎপরতা বন্ধের বিষয়টি আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করতে হবে। পর্যবেক্ষকরা বলছেন, পাশ্চাত্যের এই 4টি দেশ, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট হয়তো এটা ভুলে গেছেন যে পরমাণু সমঝোতায় বর্তমানে যে অচল অবস্থা তৈরি হয়েছে তার জন্য ওয়াশিংটনই দায়ী। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একসময় দাবি করতেন, ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ভুল করেছেন এবং তার এই পদক্ষেপ মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী। কিন্তু পরে দেখা গেল তিনি নিজেও ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি বহাল রেখেছেন। যাই হোক, বর্তমানে বল পাশ্চাত্যের কোর্টে, তাই তাদের উচিত হবে অযথা ইরানকে অভিযুক্ত না করে পরমাণু সমঝোতা রক্ষা করা এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশ প্রসঙ্গে। বিএনপি মহাসচিব বলেছেন, বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসতে দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির প্রতিবেদন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি প্রতিক্রিয়াশীল মহল বিভিন্ন ঘটনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে যারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে রাত দিন ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। কারণ সরকারের বিভিন্ন সংস্থা ছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক রয়েছে। আজ রোববার দুপুরে ধামরাইয়ের একটি বেসরকারি গাড়ি সংযোজন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসার জন্য দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে।
তাদের উদ্দেশ্য সহিংসতার দায় বিএনপির উপরে চাপিয়ে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করা। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নারী অধিকার ফোরাম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে মির্জা ফখরুল এমন কথা বলেন। বিএনপি মহাসচিব আরো বলেন, আমরা রংপুরে দেখেছি ছাত্রলীগের দুজন নেতা পুলিশের উপস্থিতিতে হামলা চালিয়েছে। অতএব এসব ঘটনা কে ঘটাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ করা কিংবা ভাবার অবকাশ নেই, কারণ এটা ঘটিয়েছে সরকার নিজেই। এদিকে আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্র দলের এক প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, জনগণের দৃষ্টি অন্যদিকে ধাবিত করার জন্য আজকে জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন যেখানেই মিটিং মিছিল করে সেখানেই হামলা করে, গুলি করে, টিয়ার সেল ছুড়ে এবং লাঠিচার্জ করে অনেকে আহত হচ্ছে। আমাদের ছেলেমেয়েদের পিটান, আর এই ছেলেমেয়েদের পিটান কি আর মানুষের মুখ বন্ধ করা যাবে? আজকে এই সরকার ভোটের কথা ভাবে না। বিভিন্ন সরকারি সশস্ত্র প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠান দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকবেন। এছাড়া বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো আজ সকাল 11:30টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা এফডিসির সামনে এক মানববন্ধনের আয়োজন করে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। আর এরই সঙ্গে শেষ হলো দৃষ্টিপাত। এবারে সাপ্তাহিক